আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ এবং ২৭ এর শিক্ষার্থীরা, ৩ নাম্বার লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হলো স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। তোমরা ইতিমধ্যে কিন্তু জানো যে ইংরেজি দ্বিতীয় পত্রে যে টোটাল ১২টি গ্রামার আইটেম আছে, এই ১২টি টপিকের উপর ১২টি আইটেমের উপর ১২টি পূর্ণাঙ্গ ক্লাস আমি তোমাদেরকে দিব, যাতে তোমাদের কি ফাইনাল একটা রিভিশন হয়ে যায়। তার ওই ধারাবাহিকতায় আজকে আমাদের ৩ নাম্বার লেকচার। আর আজকে আমরা আলোচনা করব স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ড নিয়ে। ঠিক আছে? চলো শুরু করি। দেখো, আমাদেরকে একটু আগে বুঝতে হবে যে স্পেশাল ফ্রেজেস ওয়ার্ড থেকে, স্পেশাল ইউজেস থেকে তোমাদের প্রশ্নটা কিভাবে আসে। এটা আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা যদি নাই জানি যে প্রশ্নটা কেমন ভাবে হয়, কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে, এই সম্পর্কে যদি আমাদের আইডিয়াই না থাকে, তাহলে তো আমরা মানে অন্ধকারের মাঝে করার মতো একটা হবে, যে অন্ধকারে হাঁটার মতো চলা হবে লাইট ছাড়া। ঠিক আছে? তেমনি ভাবে সো এর খেয়াল করো, এখানে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। মানে এই বক্সে 10টা ফ্রেজ এবং ওয়ার্ড দেয়া আছে, এগুলা থেকে এইখানে যে 10টা বাক্য আছে, এই 10টা বাক্যে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, এগুলাকে তোমাকে কি করতে হবে, যে ব্ল্যাঙ্ক গুলো আছে এগুলোকে ফিল করতে হবে, মানে তোমাকে পূরণ করতে হবে। এবং প্রত্যেকটার জন্য যে মার্ক থাকবে 0.5 করে। ঠিক আছে? প্রত্যেকটার জন্য যে মার্ক থাকবে সেটা হলো 0.5 করে। টোটাল এইখানে 10টা গ্যাপ আছে, 10টা গ্যাপে তোমার মার্ক দাঁড়ায় কত? 5। ঠিক আছে? সো এটাই হলো এরকম প্রশ্ন। যেমন দেখো, এখানে যে ওয়ার্ড এবং ফ্রেজ গুলো দেওয়া আছে, এগুলোর রুলস গুলো আমরা যদি একটু ভালো করে জানি, তাহলে আমরা খুব সহজভাবে কি করতে পারবো, আনসার করতে পারবো। চলো আমরা প্রথম থেকে একটু শুরু করি। প্রথমে আসে কি, ওয়াজ ব্রন নিয়ে। সো এটা নিয়ে যদি আমরা কথা বলি, এটা মানে তুমি লিখে রাখতে পারো যে 10টা যে গ্যাপ থাকবে, 10টা গ্যাপের মাঝে ওয়াজ ব্রন এটা আসবে, আসবে, থাকবে। ঠিক আছে? সো ওয়াজ ব্রনটা আসলে কখন ব্যবহার করা হয়? যখন কেউ জন্মগ্রহণ করা অর্থে, অতীতের অর্থে তোমাকে এখানে ওয়াজ ব্রনটা ব্যবহার করা হয়। ঠিক আছে? যদি এইখানে বলি যে বোর, এই বোরের পাস্ট ফর্ম হলো, পাস্ট পার্টিসিপল হলো ব্রন। ঠিক আছে? এখন একটু খেয়াল করো, যেহেতু জন্মগ্রহণ করা, আমরা এখানে ওয়াজ ব্রনটা কেন ব্যবহার করি এটা একটু বুঝতে হবে। দেখো, ব্রন হলো এখানে কি ভার্বের থ্রি। ঠিক আছে? এইখানে ওয়াজ মানে দেখাই যাচ্ছে এটা কি পেসিভে করা আছে। বি ভার্ব প্লাস ভার্বের থ্রি থাকলে সেটা পেসিভে। এখন এইখানে ওয়াজ কেন আসলো, ইজ কেন হলো না? আমি যদি ইজ দিই, ইজ দিলে কেন হবে না? কারণ জন্মগ্রহণটা কি অতীতে করা হয়েছে। জন্মগ্রহণটা যখন হয় তখন এটা কিন্তু অতীতে হয়েছে। যেহেতু অতীতের, তাই এখানে পাস্ট ওয়াজ হয়েছে। ঠিক আছে? একটা জিনিস। এখন কেন প্যাসিভ হলো? এখন দেখো, আমি জন্মগ্রহণ করেছি, আমি কি নিজে করেছি? কাজটা তো আমি করতে পারি না, কারো না কারো মাধ্যমে আমি জন্মগ্রহণ করেছি এই পৃথিবীতে, তাই কাজটা কি প্যাসিভে। তাই এখানে কি করা হয়, ওয়াজ ব্রনটা ব্যবহার করা হয়। এখন ওয়াজ ব্রনটা কখন হবে? যদি দেখো গ্যাপের পর কি আছে, স্থানের নাম আছে, নির্দিষ্ট সময় আছে বা সালের নাম আছে। মনে করো একটা জায়গার নাম আছে, ঢাকা দেওয়া আছে। ঠিক আছে? অথবা নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে বা সালের নাম দেওয়া আছে, মনে করো 2009 দেওয়া আছে, বা তারিখ আছে। কি আছে বলতো? তারিখ আছে। যদি তারিখ থাকে তখন আমরা কি করে দিব, আমরা ওয়াজ ব্রনটা ব্যবহার করব। যেমন দেখো, নাম্বার প্রশ্নটা এটা কোথায় আসছে, রাজশাহী বোর্ড 2023 সালে। এডমান্ড ব্রোক ওয়াজ আ orator, writer and shrewd politician. দেখো, he died in 1729, অর্থাৎ 1729 অর্থাৎ 1729 সালে ইংল্যান্ডে কি করে জন্মগ্রহণ করে। দেখো তো, এই গ্যাপের পর কি আছে, সালের নাম আছে, জায়গা আছে, একটা কি সনের নাম আছে, জায়গা আছে, মানে এইখানে সে কি করেছে, জন্মগ্রহণ করেছে। সো এখানে আনসার কি হবে, ওয়াজ ব্রন। তারপর একটা দেখো, একটু খেয়াল করো, বি নাম্বার প্রশ্নটা এটা আসছে রাজশাহী বোর্ড 2017 সালে। ঠিক আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ নেশন। বঙ্গবন্ধু একটি জাতির জনক। যদি এটা আগে ছিল, এখন আর নেই। সো যেহেতু প্রশ্নটা আগে এগুলো আসছে, সেহেতু প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, হি ওয়াজ ব্রন ইন 1920 ইন ঠাকুরগাঁও, কি আছে, টুঙ্গিপাড়া অফ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, অর্থাৎ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি কি করেন, জন্মগ্রহণ করেন। কত সালে? 1920 সালে। দেখো, এখানে গ্যাপের পর কি আছে, সালের নাম আছে এবং কি জায়গার নাম আছে, তাই এখানে কি হয়েছে, ওয়াজ ব্রন হয়েছে। আর এটা কি জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়েছে।
তারপরে যদি দেখি সি নাম্বারটা, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রিবেল পোয়েট। কাজী নজরুল হলো কি আমাদের একজন, কাজী নজরুল হলো আমাদের একজন কি বিদ্রোহী কবি। হি ওয়াজ ব্রন ইন সুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো এই যে সুরুলিয়া একটা জায়গার নাম আছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল একটা জায়গার নাম, যেহেতু এখানে জায়গার নাম তাই এখানে কি হয়েছে, ওয়াজ ব্রন হয়েছে। তারপরে যদি দেখি ডি নাম্বারটা, সক্রেটিস ওয়াজ আ গ্রেট ফিলোসোফার। সক্রেটিস একজন কি মহান দার্শনিক। হি ডেস ইন 469 বিসি, অর্থাৎ 469 খ্রিস্টপূর্বাব্দে সে কি করে, জন্মগ্রহণ করে। দেখো এখানে কি আছে, সন আছে, মানে তারিখের নাম আছে, একটা কি আছে, সাল আছে। যেহেতু সাল আছে তাই আমাদের এখানে কি দিতে হবে, ওয়াজ ব্রন দিতে হবে, ঠিক আছে। সো এইটা হলো ওয়াজ ব্রন, আর এটা থেকে প্রশ্ন আসবেই। তোমরা একটা শর্টকাট এইভাবে মনে রাখবা, যদি দেখো গ্যাপের উপর কি আছে, তারিখ আছে, সনের নাম আছে, জায়গার নাম আছে, তখন নিশ্চিন্তে কি করে দিবা, ওয়াজ ব্রন বসাই দিয়ে দিবা, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা যে রুলসটা নিয়ে কথা বলবো সেটা হলো হ্যাভ টু। হ্যাভ টু, ঠিক আছে, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, ঠিক আছে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু কখন বসে এটা একটু মাথায় রাখতে হবে। আমি একটু আবারও লিখে দিচ্ছি, হ্যাভ টু, তারপরে কি বলতো, হ্যাজ টু, আরেকটা হলো হ্যাড টু। এখানে কয়েকটা আছে, যেমন মনে করো যদি হ্যাড টু কোথায় বসবে, হেড টু হবে পাস্ট টেন্সে, ঠিক আছে, হেড টু কোথায় হবে, পাস্ট টেন্সে, এবং হ্যাভ টু এবং হ্যাজ টু হবে কি প্রেজেন্ট টেন্সে, মানে বর্তমান কোনো কাজে। আর হেড টু কোথায়, অতীতের কোনো কাজে। হ্যাভ টু কোথায় বসবে, যদি সাবজেক্ট কি হয়, প্লুরাল হয়, আর হ্যাজ টু সাবজেক্ট যদি কি হয়, সিঙ্গুলার হয়, ঠিক আছে, সাবজেক্ট যদি কি হয়, সিঙ্গুলার হয়। এতটুকু বেসিকটা জেনে রাখো। এখন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কোথায় বসবে, যদি কোনো কাজ কি বোঝায়, কোনো কাজ করার যদি বাধ্যবাধকতা বোঝায় বা প্রয়োজনীয়তা বোঝায় বা আবশ্যকতা বোঝায়, তখন আমরা হ্যাভ টু, হ্যাজ টু দিতে হবে। কোনো কাজ করতে হবে, যেতে হবে, খেতে হবে, করতে হবে, যেতে হবে, খেতে হবে, এরকম বাধ্যবাধকতা, আবশ্যকতা বা কি প্রয়োজনীয়তা বোঝায়, তখন আমরা কি ব্যবহার করব, হ্যাভ টু, হ্যাজ টু এবং কি হ্যাড টু। মানে একটু খেয়াল করো, কোনো কাজ করার যদি বাধ্যবাধকতা, প্রয়োজনীয়তা বা অতি আবশ্যকতা বোঝায়, তখন হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু আমরা কি করব, ব্যবহার করব, ঠিক আছে। এখানে বলাই দেয়া আছে প্রেজেন্ট টেন্স হলে তাহলে কি হ্যাভ টু এবং হ্যাজ টু, পাস্ট টেন্স হলে কি হ্যাড টু। শর্টকাটটা হলো কি, হ্যাভ টু এবং হ্যাজ টুর পর কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। হ্যাভ টু এবং হ্যাজ টুর পর কি বসে, ভার্বের সবসময় বেস ফর্ম বসে। দেখো প্রথম প্রশ্নটা, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, মানে সময় খুব মূল্যবান, ঠিক আছে, সময়টা কি খুবই মূল্যবান। উই ডেজ ইউটিলাইজ টাইম প্রপারলি, এটা কোথায় আছে, ঢাকা বোর্ড 2023 সালে। মানে সময়টা খুব মূল্যবান, আমাদের কি করতে হবে, সময়টাকে খুব প্রপারলি ভাবে ব্যবহার করতে হবে, ইউটিলাইজ ব্যবহার করতে হবে। সময় মূল্যবান, তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা আবশ্যকতা বোঝাচ্ছে বা প্রয়োজনীয়তা বোঝাচ্ছে বা কি বোঝাচ্ছে, বাধ্যবাধকতা বোঝাচ্ছে। সময় যেহেতু মূল্যবান, সময় চলে গেলে তো আর ফিরে আসবে না, তো আমাদের অবশ্যই সময়টাকে সঠিক করতে হবে, ইউজ করতে হবে। তাই এইখানে আমাদের কি দিতে হবে, উই হ্যাভ টু, ঠিক আছে, আমাদের কি দিতে হবে, উই হ্যাভ টু। তারপরে দেখো, শাকিরা ইজ অ্যান এক্সামিন, শাকিরা একজন কি পরীক্ষার্থী, শাকিরা একজন কি পরীক্ষার্থী। শি ডেজ স্টাডি আ লট, she days study a lot to make a good result, মানে ভালো রেজাল্ট করার জন্য তাকে কি করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। সে একজন পরীক্ষার্থী, মনে করো তুমি 26 ব্যাচের স্টুডেন্ট, সামনে তোমার প্রি টেস্ট 2 দিন বাদে, বা তোমার টেস্ট পরীক্ষা বা তোমার কি হতে পারে, বা বুট পরীক্ষা। সো তোমার 1 মাস বা 15 দিনের মতো সময় আছে। সো তোমাকে ভালো একটা রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, পড়তে হবে। মানে অবশ্যই বোঝাচ্ছে, আবশ্যকতা বোঝাচ্ছে, বাধ্যবাধকতা বোঝাচ্ছে, প্রয়োজনীয়তা বোঝাচ্ছে। যদি তুমি না পড়ো তাহলে ভালো রেজাল্ট করবে না। যেহেতু এখানে বলছে যে মেক আ গুড রেজাল্ট, মানে ভালো একটা রেজাল্ট করার জন্য, যেহেতু এখানে বলছে ভালো রেজাল্ট করার জন্য, তাহলে অবশ্যই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দিয়ে দিব, হ্যাজ টু দিয়ে দিব, যেহেতু এখানে কি সেটা হলো সিঙ্গুলার, ঠিক আছে। তারপরেটা দেখো, ম্যানার্স মেক আ ম্যান, মানে কি আচরণ মানুষকে তৈরি করে, মানে আচরণের মাধ্যমে মানুষকে চেনা যায়। স্টুডেন্ট ডেজ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ, মানে আচরণ দেখে মানুষকে বোঝা যায় সে আসলে কোন বংশের। একটা গ্রাম্য প্রবাদ আছে কিন্তু, যে আচরণে বোঝা যায় সে, আচরণের মাধ্যমে বোঝা যায় তার বংশের পরিচয়, ঠিক আছে। মানে আচরণের মাধ্যমে একজন মানুষের কি বৈশিষ্ট্যটা চেনা যায়, আসলে মানুষটা কেমন, ভালো না খারাপ। সো প্রত্যেকটা স্টুডেন্টস এর কি করা উচিত, প্র্যাকটিস করা উচিত গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ, মানে তাদের প্রত্যেক দিনের জীবনে তাদের কি করা দরকার, যে অবশ্যই তাদেরকে ভালো ম্যানার, ভালো আচরণ, আচার বিধি এগুলা কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে অবশ্যই করা বোঝাচ্ছে, তাই এখানে কি দিতে হবে, হ্যাভ টু দিতে হবে, ঠিক আছে।
তারপরেটা একটু খেয়াল করি, ইন ইংল্যান্ড মোস্ট অফ স্কুল চিলড্রেন, মানে ইংল্যান্ডে অধিকাংশ স্কুল শিক্ষার্থী ডেস ওয়্যার ইউনিফর্ম, মানে তাদেরকে ইউনিফর্ম পড়তে হয়। ইজ ইট দ্য সেম ইন বাংলাদেশ, মানে এটাও কি বাংলাদেশে? মানে দেখো, ইংল্যান্ডের প্রত্যেকটা স্টুডেন্ট, মানে প্রত্যেকটা স্কুল চিলড্রেনদের জন্য, শিশুদের জন্য প্রত্যেক জনের যে ইউনিফর্ম আছে, একটা নির্দিষ্ট কিন্তু ইউনিফর্ম আছে, ইউনিফর্মটা পরে তাকে স্কুল বা কলেজে যেতে হবে। মানে এই পড়াটা হলো তাদের জন্য কি বাধ্যতামূলক, মানে অতি আবশ্যকতা, প্রয়োজনীয়তা এবং কি বাধ্যতামূলক। তাই এইখানে কি হবে, আমাদের দিয়ে দিতে হবে কি হ্যাভ টু। ঠিক আছে, আমাদের কি দিতে হবে, হ্যাভ টু দিতে হবে। এই ছিল, আশা করি তোমরা এই হ্যাভ টু সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছো। এখন চলো আমরা দেখবো উড রেদার। আমরা এখন রুট রেদার নিয়ে কথা বলবো। যদি আমি তোমাদেরকে বলি এই উড রেদার থেকে, মানে তোমাদের যে 10টা গ্যাপ থাকবে, উড রেদার থেকে মাস্ট বি, আসবে 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 আসবে, এটা লিখে রাখো খাতায়। ঠিক আছে, তো উড রেদার কখন হবে? মনে করো তোমার কাছে দুটা কাজ আছে, মানে তোমার কাছে দুইটা অপশন আছে, একটা হলো চা আর একটা হলো কি কফি। তোমার আম্মু তোমাকে বলতেছে যে চা খাবি না কফি খাবি, তুমি বলতেছো না আমি চা খাবো না কফি খাবো। সো এই যে একটার পরিবর্তে যে আরেকটা নিলা, মানে একটার পরিবর্তে আরেকটা যে অধিকতর তুমি বেশি পছন্দ করলা, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, উড রেদার ব্যবহার করব। ঠিক আছে, একটু খেয়াল করো যে বাক্যে তুলনা প্রকাশ করার জন্য, বাক্যে তুলনা করার জন্য উড রেদার ব্যবহার করা হয়। অর্থাৎ দুটি কাজের মধ্যে কোন কাজটি অধিকতর পছন্দনীয় প্রকাশ করা হয়েছে, মনে রাখবে উড রেদারের পর টু উজ্জ থাকে, তাই ইংরেজিতে বিয়ার ইনফিনিটিভ বসে। তাহলে একটু আমি ভালো করে বলতেছি, মানে বাক্যের তুলনা বোঝাতে। মনে করো তুমি কি করতেছো, তুমি কলেজে যাবা, তোমার লেট হয়ে গেছে, সো তুমি তাড়াতাড়ি কলেজে পৌঁছাতে তোমাকে রিক্সা নিতে হবে। তখন তুমি বলতেছো আমি হাঁটার চেয়ে কি রিক্সাটাকে বেশি প্রিফার করব। মানে একটার চেয়ে আরেকটা কি তুলনা করবা বা আরেকটাকে বেশি পছন্দ করবা। মানে একটার চেয়ে আরেকটা যখন বেশি পছন্দ করা হবে বা তুলনা করা হবে, তখন আমরা উড রেদার ব্যবহার করব। আর উড রেদারের পর টু নামে একটা জিনিস উজ্জ থাকে, টুটা উজ্জ থাকে, তাই এরপরে কি করতে হয়, ভার্বের বেস ফর্ম দিতে হয়। ঠিক আছে, আর অধিকাংশ ক্ষেত্রে দেখবা সেন্টেন্সে কি থাকবে, দেন থাকবে। ঠিক আছে, অধিকাংশ সেন্টেন্সে কি থাকবে, দেন থাকবে। আর তোমরা দেন দেখলেই কি করবা, উড রেদার বসাই দিবা। দেন দেখলেই চোখ বন্ধ করে কি করবা, উড রেদার বসাই দিয়ে দিবা। যদিও মাঝে মাঝে কি দেনটা থাকে না, তখন তোমাকে বুঝে নিতে হবে তুলনা বোঝাচ্ছে কিনা বা একটার চেয়ে আরেকটা কি পছন্দ করা বোঝাচ্ছে কিনা। ঠিক আছে, আর গঠনটা কি, উড রেদার ভার্ব ওয়ান তারপরে দেন, এখানে ফাঁকা জায়গায় কিছু বসবে। দেখো আমরা বোর্ড কোর্সের মাধ্যমে একটু খেয়াল করি, আই ডেস টেক আ ট্যাক্সি, মানে আমি একটা ট্যাক্সি নিব, দেন ওয়াক হোম, মানে বাড়িতে যাওয়ার জন্য আমি কি এই যে হাঁটার চেয়ে ট্যাক্সি নেওয়াটাকে বেশি পছন্দ করতেছি। মানে একটার চেয়ে আরেকটা কি করতেছি, বেশি পছন্দ করে, মানে এই ওয়াকে মানে হাঁটাটা আর ট্যাক্সির সাথে কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। মানে মনে করো আমি যে ট্যাক্সিটা নিব, হাঁটা এবং ট্যাক্সি এই দুটার তো তুলনা করছি, তারপরে আমি সিদ্ধান্ত নিছি যে ট্যাক্সি নিব। মনে করো আমি বাসায় যাব, বাসায় যাওয়ার জন্য আমি ভাবলাম যে হেঁটে যাব না ট্যাক্সিতে যাব, হেঁটে যাব না গাড়িতে যাব। তো ভেবে চিনতে তারপরে আমি সিদ্ধান্ত নিব কি, যে আমি ট্যাক্সিতে যাব বা গাড়িতে যাব। তাহলে এই যে দুটার মাঝে আগে প্রথমে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে, তুলনা করার পর এইটাকে বেছে নেওয়া হয়েছে। যখন এরকম দেখবা, তখন অবশ্যই এখানে কি দিতে হবে, উড রেদার দিতে হবে। কি দিতে হবে, উড রেদার। ঠিক আছে, তারপরে বাক্যের মাঝে কি আছে দেখো, দেন আছে, যেহেতু দেন আছে তাহলে অবশ্যই কি হবে, উড রেদার হবে। তারপরে একটু খেয়াল করো, রূপার ডেজ টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি আ নার্স, মানে সে এই যে টিচিং প্রফেশনটাকে বেছে নিতে চাচ্ছে, দেন বি আ নার্স, মানে নার্স হওয়ার সে কি করতেছে, এই টিচিং প্রফেশনটাকে বেশি পছন্দ করতেছে। তাই এখানে আমাদের কি দিতে হবে, উড রেদার দিতে হবে। ঠিক আছে, উড রেদার দিতে হবে। ঠিক আছে, উড রেদার, এই যে মাঝে কি আছে, দেন আছে। তারপরে খেয়াল করো, আই ডেস লার্ন দেন কোয়ারেল উইথ দেম, মানে আমি তাদের থেকে শিখবো, কোয়ারেল মানে ঝগড়া করার চেয়ে, এই যে ঝগড়া করার চেয়ে সে শিখবে এটাকে বেশি পছন্দ করতেছে। এই দুটার সাথে এই দুটার কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। তাই এখানে আমি কি দিয়ে দিব, উড রেদার দিয়ে দিব। আমি কি দিব, উড রেদার দিব। ঠিক আছে, তারপরে আসি, টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন, মানে মিথ্যা বলা মহাপাপ, উই ডেস ডাই দেন আর টেল আ লাই, মানে আমি মরে যাব এই যে মিথ্যা বলার চেয়ে, মানে মিথ্যা কথা বলার চেয়ে আমি মরে যাব। সো এই যে এটা করার এটার সাথে আগে এটা তুলনা করছে, করার পর সিদ্ধান্ত নিছে কি সে মারা যাবে তবুও সে মিথ্যা কথা বলবে না। মানে এই দুটা জিনিসের মাঝে একটা জিনিস পছন্দ করে নিছে, তখন আমরা কি দিয়ে দিব, উড রেদার দিয়ে দিব। আর যদি শাব্দিক করতে দেখো যে এখানে কি আছে, দেন আছে। ঠিক আছে,
আশা করি এই যে উড রেদার সম্পর্কিত এই জিনিসটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন যদি বুঝে থাকো তাহলে এটার আনসারটা একটু করে দিবা সবাই কমেন্ট বক্সে। আই গট আ জব এট আ বার বাট আই হেট ওয়ার্কিং এট বার, মানে আমি বারেতে কাজ করতে খুব কি করি, ঘৃণা করি। আই ডেশ বি আ ওয়েটার দেন আ বারম্যান। ঠিক আছে, এটার আনসার কি হবে সবাই একটু জানিয়ে দিবা। তারপরে চলো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো হেড বেটার। হেড বেটার মানে তোমরা অনেকেই আছো যে হ্যাভ টু এবং হেড বেটার সাথে কনফিউজ হয়ে যাও, মানে কখন হেড বেটার বসাবা কখন কি তোমরা মানে হ্যাভ টু বসাবা, এটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও, মানে কোনটা বসাবে এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে থাকো, অনেক সময় তোমরা কি করো ভুলই করে ফেলো। সো আজকে এই ভিডিওর মাধ্যমে মানে তুমি যদি আজকে এই ক্লাসটা ভালো করে দেখো আশা করা যায় যে এই হেড বেটার নিয়ে তোমাদের কি আর কোনো সমস্যা থাকবে না। সো হেড বেটার তখনই তুমি বসাবা যখন দেখবা কোনো পরামর্শ দেয়া বোঝাচ্ছে, পরামর্শ, ঠিক আছে, পরামর্শ বা উচিত বোঝাচ্ছে, এই দুটা জিনিস মাথায় রাখবা, পরামর্শ বা উচিত বোঝাচ্ছে বা উপদেশ বোঝাচ্ছে, কোনো কিছু উপদেশ বোঝাচ্ছে, তখন তুমি কি করবা, চোখ বন্ধ করে হেড বেটার দিয়ে দিবা। দেখো আমি যদি বলি মডাল বার শুড এর সমর্থক, মানে এই হেড বেটারটা হলো কি মডাল বার শুড এর সমর্থক, শুড অর্থ কি উচিত, এর সমর্থক, অন্যথায় কোনো বিশেষ পরিস্থিতি কি করা উচিত বা কি প্রত্যাশিত কি নির্দেশনা তা প্রকাশ করার জন্য হেড বেটার ব্যবহার করা হয়। আর এরপর বার্বের কি বসে, বেস ফর্ম বসা হয়, মানে বার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, এখানে কি হবে, হেড বেটার হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে কোনো কিছু পরামর্শ দেওয়া বা উচিত অর্থ বোঝাচ্ছে বা উপদেশ দেওয়া বোঝাচ্ছে, তখন আমরা কি ব্যবহার করব, হেড বেটার ব্যবহার করব। আমরা একদম উদাহরণের মাধ্যমে দেখলেই বুঝতে পারবো। এই প্রশ্নটা আসছে ঢাকা বোর্ড 2018 সালে, তোমরা যদি একটু খেয়াল করো দেখো কি বলছে, রিনাস ড্রেস লুকস ভেরি ডার্টি, মানে ইনার যে এটা আছে ড্রেসটা যে পোশাকটা সেটা খুবই কি হয়েছে, নোংরা হয়ে গেছে, মানে নোংরা দেখাচ্ছে। ইটস ওল্ড এনাফ, এটা অনেক পুরাতন হয়ে গেছে। শি ডেশ বাই আ নিউ ড্রেস, তার কি করা উচিত, একটা কি নতুন ড্রেস কেনা উচিত। মনে করো যে তোমার বান্ধবী রিনা, মানে রিনা তোমার বান্ধবী কলেজে গেছে একটা পুরাতন ড্রেস পরে, তুমি বলতেছো এ রিনার কে দেখতে, ইনার ড্রেসটা দেখতে খুব ডার্টি মনে হচ্ছে, এটা অনেক পুরাতন হয়ে গেছে, রিনার উচিত কি, তোর কি কি করা উচিত, একটা কি নতুন ড্রেস কেনা উচিত, মানে তুমি পরামর্শ বা উপদেশ দিচ্ছ বা উচিত অর্থ দিচ্ছে। তাই এখানে কি হবে, হেড বেটার হবে। এখানে কি হবে বলতো, হেড বেটার। ঠিক আছে, তারপরটা যদি দেখি আমরা, উই ডেস নট গো আউট টুডে, মানে আমরা বাইরে যাব না। কেন বাইরে যাবে না, দেখি পরেরটা কোন, a riot has broken out in our locality, মানে এইখানে একটা লোকালিটিতে রেওয়ার্ড ব্রোকেন হয়ে গেছে, মানে ছড়িয়ে পড়েছে, যার কারণে কি তারা বাইরে যাবে না, অর্থাৎ বাইরে যাওয়া তাদের মনে করতেছে উচিত না। তাই এখানে কি হবে, শুড, সই হ্যাড বেটার হবে, উই হ্যাড বেটার, উই হ্যাড বেটার নট গো আউট, মানে আমাদের এখন কি বাইরে যাওয়া উচিত না। তারপরে দেখো, শিলা ইজ সাফারিং ফ্রম টুথ এজ, মানে সে দাঁতের ব্যথায় কি করতেছে, ভুগতেছে শিলা। শি ডেজ সি আর ডেন্টিস্ট, মানে তার কি করা উচিত, একটা ডেন্টিস্ট দেখানো উচিত, উচিত কিন্তু অর্থ দিচ্ছে। তাই এখানে কি দিতে হবে, আমাদের হেড বেটার দিতে হবে, আমাদের এখানে কি দিতে হবে, হেড বেটার। তারপরে একটু খেয়াল করো, ইট ইজ রেইনিং আউটসাইড, মানে বাইরে বৃষ্টি হচ্ছে। ইউ ডেস টেক অ্যান আমব্রেলা, তোমার কি একটা আমব্রেলা নেওয়া উচিত। মানে মনে করো তুমি বাইরে যাচ্ছ, তুমি কলেজ টাইম হয়ে গেছে, তুমি বাইরে বের হবা, কলেজে যাবা, তোমার আম্মু বলতেছে বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি ছাতাটা নিয়ে যাও, মানে তোমার মা তোমাকে কিন্তু উপদেশ দিচ্ছে। সো এইখানে কি হবে, আমাদের এইখানে আমাদের দিতে হবে হ্যাড বেটার। ঠিক আছে, মানে বাইরে বৃষ্টি হচ্ছে, তোমার উচিত কি ছাতাটা নিয়ে যাওয়া। তো আশা করি তোমাদের এই হেড ব্যাটার যত কনফিউজিংটা আছে এটা তোমাদের ক্লিয়ার হবে। আবারও একটু বলে দিচ্ছি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু হবে কি বাধ্যবাধকতা যদি বোঝায় বা আবশ্যক যদি বোঝায় বা প্রয়োজনীয়তা বোঝায়, তখন আমাদের কি করতে হবে, হ্যাভ টু ব্যবহার করতে হবে। আর যদি উচিত অর্থ দেয় বা পরামর্শ বা উপদেশ দেওয়া বোঝায়, তখন আমাদের কি ব্যবহার করতে হবে, হ্যাড বেটার। আশা করি বুঝতে পারছো। সো এটার আনসারটা তোমরা একটু জানিয়ে দিবা কমেন্ট বক্সে। তারপরে আসো আমরা এখন কথা বলবো লেট অ্যালোন নিয়ে। ঠিক আছে, লেট অ্যালোন, তো লেট অ্যালোনটা কোথায় বসে, লেট অ্যালোন কোথায় বসে, এটা তো আমাদের একটু বুঝতে হবে। মনে করো তোমার কাছে দুইটা জিনিস আছে, মনে করো এইখানে মনে করো একটা কি আছে, একটা মোবাইল ফোন, মনে করো এটা একটা মোবাইল ফোন, আর এইখানে একটা কি মনে করো কার। সো এই মোবাইল ফোনটাই তুমি কিনতে পারতেছো না, মানে এই মোবাইল ফোনটা তুমি কি করতেছো না, কিনতে পারতেছো না, তোমার কাছে কিনা অসম্ভব, কিনা কি বলতো অসম্ভব। ঠিক আছে,
এই মোবাইল ফোন কেনাটা অসম্ভব। আচ্ছা বলো তো কার কিনা তোমার জন্য কি সম্ভব হবে? কার কিনাটা কি তোমার জন্য সম্ভব হবে? মনে করো তোমাকে আমি বললাম যে এইখানে মোবাইল কেনাটা তোমার জন্য পসিবল না, মানে তোমার জন্য পসিবল না, তাহলে কার কিনাটা কি তোমার জন্য পসিবল হবে? মানে তুমি মোবাইল ফোনই কিনতে পারছো, কার কিনতে পারবা না? পারবা না। মানে একটা জিনিস এইখানে কি পসিবল না থাকবে, মানে অসম্ভব থাকবে, তার পরের জিনিসটা আরো বেশি অসম্ভব থাকবে। তখন আমরা কি ব্যবহার করব? লেট এলোন। তখন আমরা কি ব্যবহার করব? লেট এলোন। সো একটু দেখো, লেট এলোন হলো একটি ইংরেজি বাক্যাংশ, ফ্রেজ, যার অর্থ কি দূরের কথা, চিন্তাই করা যায় না, সেটাই তো, বা ভাবাই যায় না। এটি একটি নেগেটিভ স্টেটমেন্ট, পরের বাক্যে ব্যবহার করা হয়। প্রথমটি যদি সম্ভব না হয় তাহলে দ্বিতীয়টি আরো অসম্ভব। মানে আমি এক কথায় বললাম যে প্রথমটা কি একদম, মানে প্রথমটা অসম্ভব, দ্বিতীয়টা আরো বেশি অসম্ভব। তখনই আমরা কি ব্যবহার করব? লেট এলোন। ঠিক আছে? এই যে এখানে বলা প্রথমটির চেয়ে কি আরো বেশি অসম্ভব থাকে দ্বিতীয় বিষয়টি। তাহলে একটু খেয়াল করো, উদাহরণের মাধ্যমে দেখলেই বুঝতে পারবো। আই ক্যান নট রাইড আ বাইসাইকেল, মানে আমি কি বাইসাইকেলই চালাতে পারি না। আমি কি করতে পারি না? বাইসাইকেলই চালাতে পারি না। লেট এলোন আ মোটরসাইকেল, মানে দেখো এখানে খেয়াল করো, সাইকেলই সে চালাতে পারে না, তার কাছে এটা পসিবল না। এটা কি বলতো? পসিবল না। সাইকেল চালানোই পসিবল না, তাহলে মোটরসাইকেল তো আরো চালাতে পারবে না, তাই এখানে কি হয়েছে? লেট এলোন হয়েছে। তারপরেরটা যদি একটু খেয়াল করো, হি ক্যান নট টিচ ইন হাই স্কুল, মানে সে কি করতে পারে না? হাই স্কুলে শিক্ষা দিতে পারে না, হাই স্কুলে পড়াতে পারে না। লেট এলোন আ ইউনিভার্সিটি, মানে দেখো ইউনিভার্সিটিতে সে হাই স্কুলেই পড়াতে পারতেছে না, মানে তার কাছে এটা অসম্ভব। তাই কি সে ইউনিভার্সিটিতে পড়াতে পারবে? তাই এখানে কি হয়েছে? লেট এলোন হয়েছে। তারপরে এটা একটু খেয়াল করো, রায়ান হ্যাজ নট ইয়েট গট আ ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন, মানে সে কি করেনি? কোভিড-19 এর প্রথম ডোজই নেয়নি, বুস্টার ডোজ। এই যে মানে মনে করো 3টা ডোজ নেওয়ার পর, কোভিড-19 এর 3টা ডোজ নেওয়ার পর তাকে কি করতে হবে? বুস্টার ডোজ দিবে। সো সে প্রথমটাই নেয়নি, মানে প্রথম ডোজই নেয়নি, আবার বুস্টার ডোজ নিবে, মানে তার কাছে অসম্ভব। এটাই তার কাছে অসম্ভব, মানে এটাই সে টাকাতে কিনতে পারতেছে না, সে আবার বুস্টার ডোজ নিবে। তাই এখানে কি হয়েছে? লেট এলোন হয়েছে। তারপরে দেখো, হি ইজ ভেরি মিজারলি, সে খুবই কৃপণ। হি ডাজন্ট হেল্প হিজ নেইবার্স, মানে তার প্রতিবেশীদের সে কি করে না? সাহায্য করে না। দা ব্লেজার, মানে সে প্রতিবেশীদেরই সাহায্য করে না, তার কাছে এটা করা অসম্ভব, মানে সে করে না। সে আবার কি ব্লেজারদের সাহায্য করবে? ভাবাই যায় না, দূরের কথা, চিন্তাই করা যায় না। তাই এখানে কি হয়েছে? লেট এলোন হয়েছে। তারপর এটা যদি একটু খেয়াল করো, রহমান ইজ আ পুর ম্যান, রহমান একজন কি গরিব মানুষ। হি ক্যান নট বাই আ শার্ট, সে একটা শাড়ি কিনতে পারে না। আ কার, মানে দেখো শার্ট সে কিনতে পারতেছে না, কার কেমনে কিনবে? তাই এখানে কি হয়েছে? লেট এলোন হয়েছে। মানে লেট এলোন হলে এক কথায় তোমরা মাথায় রাখবা যে প্রথম জিনিসটা তার জন্য অসম্ভব থাকবে, পরেরটা আরো বেশি অসম্ভব থাকবে। মানে প্রথমটা সে করতেই পারে না, পরেরটা সে আরো করতে পারে না। এক কথায় প্রথমটা অসম্ভব, পরেরটা আরো বেশি অসম্ভব থাকলে লেট এলোন হবে। তারপরে আসো, আচ্ছা দেখি এখন আমরা দেখব কি হোয়াট ইফ। হোয়াট ইফ কখন বসে? হোয়াট ইফ কখন বসে, মানে তোমাদের যদি আমি একটা সহজ জিনিস বলে দেই, মানে একটা সহজ একদম, মানে তোমরা তো সবাই জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনো, তো সবাই তো অ্যাসার্টিভ সেন্টেন্স চিনো, অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? এই অ্যাসার্টিভ সেন্টেন্সের পর তোমরা সবাই কিন্তু জানো যে কি বসে? ফুল স্টপ বসে। বাট যখন দেখবা শুরুতে গ্যাপ আছে, তারপরে কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। শুরুতে গ্যাপ আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তখন কি দিয়ে দিবা? হোয়াট ইফ দিয়ে দিবা। শুরুতে গ্যাপ, অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তখন কি দিয়ে দিবা? হোয়াট ইফ দিয়ে দিবা। শুরুতে গ্যাপ, অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তখন কি দিয়ে দিবা? হোয়াট ইফ দিয়ে দিবা। চলো দেখি আমরা। হোয়াট ইফ হলো একটা ইংরেজি ফ্রেজ, যদি হয় তাহলে কি হবে। এর অর্থ হলো কি যদি হয় তাহলে কি হবে, কি হবে যদি, মানে এর অর্থটাই হলো কি যদি হয় তাহলে কি হবে, বা কি হবে যদি। এটি একটি হাইপোথেটিক্যাল, মানে কল্পনা প্রসূত, মানে আনসার্টেন, অনিশ্চিত পরিস্থিতি বোঝাতে ব্যবহার করা হয়। যেমন স্ট্রাকচার দেওয়া আছে হোয়াট ইফ, অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। দেখো প্রশ্ন আমরা খেয়াল করি, দ্য রিভার ইজ ক্লাম, মানে নদীটি খুব শান্ত। উই সুইম ইন দ্য রিভার, যদি আমরা নদীতে সাঁতার কাটি তাহলে কেমন হবে? দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব, তারপরে কি এক্সটেনশন আছে, লাস্টে কি আছে? প্রশ্নবোধক। তাহলে আমি এখানে কি দিয়ে দিব? হোয়াট ইফ দিয়ে দিব। আমি এখানে কি দিয়ে দিব? হোয়াট ইফ দিয়ে দিব। তারপরে দেখো দেয়ার স্টার্টেড আ হেভি স্টর্ম, মানে খুব ঝড় শুরু হলো। হয় যখন আই ওয়াজ অ্যাবাউট গো আউট, যখন আমি কি করলাম? বাইরে গিয়েছিলাম। ডেস আই হ্যাড আউট দেয়ার, মানে আমি বাইরে ছিলাম।
অ্যাসার্টিভ সেন্টেন্স লাস্টে প্রশ্নবোধক। সো এখানে কি দিয়ে দিব, হোয়াট ইফ দিয়ে দিব। ঠিক আছে, এখানে আমি কি দিয়ে দিব, হোয়াট ইফ দিয়ে দিব। তারপর এটা একটু খেয়াল করো, আই এম ইন শর্ট অফ টাইম, মানে আমার খুব সংক্ষিপ্ত সময়। দ্য ট্রেন ইজ লেট, ট্রেনটি কি করেছে, দেরি করেছে। এই তো দেখো, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো কি অ্যাডজেক্টিভ মানে এক্সটেনশন, লাস্টে কি আছে প্রশ্নবোধক, মানে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমি এখানে কি দিয়ে দিব, হোয়াট ইফ দিয়ে দিব। ঠিক আছে, সো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটার আনসারটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, এই প্রশ্নের আনসারটা। মানে এক কথায় মনে রাখবা, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে গ্যাপ, অ্যাসার্টিভ সেন্টেন্স লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, হোয়াট ইফ। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেটা হলো অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো কখন বসে? অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ হলো যেন, এর বাংলা মিনিংটা কি, যেন। মানে সে এমন ভাবে আচরণ করতেছে যেন সে একটা পাগল, সে এমন ভাবে কথা বলতেছে সে যেন পাগল, বা সে এমন ভাবে আচরণ করতেছে যেন সবকিছু জানে। ঠিক আছে, এরকম অর্থে আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো ব্যবহার করি। একটা জিনিস মাথায় রাখবা, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগে যদি, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগে যদি তোমরা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে ওই পাশে কি হবে, পাস্ট ইনডিফিনিট। আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট। এক কথায় যদি প্রেজেন্ট থাকে তাহলে হবে পাস্ট, আর পাস্ট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তো আমি আবারও বলতেছি, মাথায় রাখবা, যদি প্রেজেন্ট থাকে তাহলে কি পাস্ট, আর পাস্ট থাকলে কি পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট বলতে কি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট বলতে কি পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তো আমি আবারও যদি একটু সহজভাবে বলি, যদি দেখো ভার্বের ওয়ান অথবা কি আছে, হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের থ্রি আছে, তখন কি করে দিবা, ভার্বের টু দিয়ে দিবা। আর যদি দেখো ভার্বের টু আছে, তখন কি করবা, হ্যাড প্লাস ভার্বের থ্রি দিয়ে দিবা। হ্যাড প্লাস কি করবা, ভার্বের থ্রি দিয়ে দিবা। ঠিক আছে, তবে একটু খেয়াল করো উদাহরণগুলো। হি অ্যাক্টস ড্যাশ হি ওয়ার রিচ, দেখো সে এমন ভাবে আচরণ করতেছে যেন সে ধনী। দেখো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে কি পাস্ট ইনডিফিনিট। সো আমরা এখানে কি দিয়ে দিব, অ্যাজ ইফ দিয়ে দিব। এই যে তোমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো এটা দেখতেছো, এটা শুধু তোমাদের এইচএসসি না, অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চাকরি পরীক্ষা সবগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, শি লুকস, শি ইজ রিচ, দেখো একটু খেয়াল করো, এই যে লুকস মানে সে, তাকে এমন দেখাচ্ছে সে যেন ধনী। এই যে এখানে কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ইজ হবে না, এটা কি হবে, ওয়াজ হবে। ঠিক আছে, সো এখানে কি হবে, অ্যাজ ইফ হবে। তারপর একটা খেয়াল করো, নোবডি লাইকস করিম এট অল, মানে করিমকে কেউ মোটেও পছন্দ করে না। হি টক্স ডেস হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে। দেখো টক্স প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে কি ভার্বের টু। সো এখানে কি হবে, অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু আমরা দিয়ে দিব। আর এটার আনসারটা তোমরা কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবে। এখন আমরা যে রুলসটা নিয়ে কথা বলবো সেটি হলো অ্যাজ সুন অ্যাজ, মানে অ্যাজ সুন অ্যাজটা কোন জায়গায় বসে। স্পেশাল ফ্রেজ ওয়ার্ডে আমি যদি বলি, অ্যাজ সুন অ্যাজটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টাইপ, যেটা থেকে শুধু এই এইচএসসি না, অ্যাডমিশনও বিভিন্ন জায়গায় কি প্রশ্ন আসে। সো আমরা অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটা একটু ভালোভাবে আমাদের জানতে হবে। সো অ্যাজ সুন অ্যাজ কখন বসবে, মানে অ্যাজ সুন অ্যাজটা কখন আমাদেরকে বসাতে হবে। অবশ্যই তো একটা গ্যাপ থাকবে, গ্যাপের মাঝে আমাদের কি করতে হবে, অ্যাজ সুন অ্যাজটা বসাতে হবে। সো অ্যাজ সুন অ্যাজটা তখনই বসবে, মনে করো দুটা কাজ আছে। কয়টা কাজ আছে, দুইটা কাজ। ঠিক আছে, মনে করো একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ শুরু হবে। মনে করো এই যে একটা প্রথম কাজ, আমি বললাম এটা ফার্স্ট কাজ, এটা হলো কি সেকেন্ড কাজ। ঠিক আছে, মানে সেকেন্ড একটা কাজ। সো এই প্রথম কাজটা শেষ হওয়ার সাথে সাথে, মানে এটা শেষ হয়ে গেছে, মানে অথবা একটু বাকি আছে, এটা শেষ হওয়ার সাথে সাথেই কি হবে, সেকেন্ড কাজটা শুরু হবে। বা সেকেন্ড কাজ, সেকেন্ড মানে ফার্স্ট কাজটা শুরু হওয়ার, শেষ হওয়ার সাথে সাথে কি হবে, সেকেন্ড কাজটা শুরু হবে। মানে একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ শুরু হওয়া, একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ যখন শুরু হয়, তখন আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। আর অ্যাজ সুন অ্যাজ আরেকটি জায়গায় বসে যদি দেখো গ্যাপের পর কি আছে, পসিবল দেওয়া আছে, পসিবল। ঠিক আছে, তখন আমরা কি ব্যবহার করব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যতদূর সম্ভব। ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। যদি এরকম গ্যাপ থাকে, মানে গ্যাপের পর যদি পসিবল দেওয়া থাকে, তখন আমরা কি ব্যবহার করব, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। আর এই অ্যাজ সুন অ্যাজ এর আগে যে টেন্স বসবে, মানে মনে করো এইখানে যে টেন্সটা হবে, পরের বাক্য কি হবে, সেই একই টেন্স হবে। ঠিক আছে, পরের বাক্য কি হবে, সেই একই টেন্স হবে। যদি এটা প্রেজেন্ট টেন্স হয়, মানে এটা যদি প্রেজেন্ট হয় তাহলে এটাও কি হবে, প্রেজেন্ট টেন্স হবে। এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এটাও কি হবে, পাস্ট টেন্স হবে। এখন অ্যাজ সুন অ্যাজ কোথায় বসে, অ্যাজ সুন অ্যাজ শুরুতে বসতে পারে। যদি শুরুতে বসে তাহলে এইখানে একটা কি থাকবে, ক্লজ থাকবে, তারপরে কমা থাকবে, সেকেন্ড ক্লজ থাকবে। ঠিক আছে,
আবার দেখা যায় যে অনেক সময় কি বসে, প্রথমে একটা বাক্য থাকে, মাঝে কি বসে, অ্যাজ সুন অ্যাজ বসে, মাঝে কি বসে, অ্যাজ সুন অ্যাজ, তারপরে আরেকটা কি থাকে, ক্লজ থাকে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজটা শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে। আর অবশ্যই অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে কি দুটা ক্লজ থাকতে হবে, দুটা ক্লজ থাকতে হবে। এটা একটা কি হিসেবে বসে, মানে কনজাংশন হিসেবে কাজ করে বা একটা লিঙ্কার হিসেবে কাজ করে। তো আমরা একটু উদাহরণগুলো একটু খেয়াল করি, বুট কোশ্চেন গুলা যদি দেখি, দেখো দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড, মানে টেনিস ম্যাচটা আবার শুরু হয়েছিল। বেশ, দ্য রেইন হ্যাড স্টপড, যখন বৃষ্টিটা শেষ হলো, মানে বৃষ্টিটা যখনই থামলো, মানে বৃষ্টি যখনই থামলো বা বৃষ্টিটা যখনই শেষ হলো, তখনই কি হলো, ম্যাচটা শুরু হলো। মানে এই কাজটা কিন্তু শেষ হলো, মানে এই কাজটা ফিনিশ হয়ে গেছে। ঠিক আছে, এই কাজটা ফিনিশ হওয়ার পর এটা কি হলো, শুরু হলো, স্টার্ট হলো। মানে একটা কাজ যখন ফিনিশ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, আরেকটা কাজ কি হবে, শুরু হবে, তখন আমরা মাঝে কি ব্যবহার করব, অ্যাজ সুন অ্যাজ। ঠিক আছে, তখন আমরা কি ব্যবহার করব, অ্যাজ সুন অ্যাজ। তারপরে একটু খেয়াল করো, গিভ হিম দ্য গুড নিউজ, মানে তাকে একটা কি দাও, ভালো একটা সংবাদ দাও। ইউ মিট হিম, যখন তুমি কি করবা, তার সাথে দেখা করবা, মানে যখনই তুমি তার সাথে দেখা করবা তখনই কি করবা, অবশ্যই আগে দেখা হবে, দেখা হওয়ার পরেই তো কি করবে, তাকে একটা গুড নিউজ দিবে। মানে এই কাজটা যখন হবে, মানে শেষ হবে তখনই, মানে দেখা করার আগে তো গুড নিউজ দেওয়া সম্ভব না। আগে এখানে কিন্তু দুটা বাক্য, একটা কি দেখা করা, আর একটা হলো কি গুড নিউজ দেওয়া। সো দেখা করার পরেই কি করতে পারবে, গুড নিউজটা দিতে পারবে। সো এই কাজটা যখন শেষ হবে, এই কাজটা তখন শুরু হবে, তখন আমরা কি ব্যবহার করব, অ্যাজ সুন অ্যাজ। তারপরেরটা একটু খেয়াল করো, ডেশ মাদার হার্ড দ্য নিউজ, যখন মা সংবাদটি শুনলো, হি ক্রাইড লাউডলি, শি ক্রাইড লাউডলি, মানে সে কি করলো, চিৎকার করে কেঁদে উঠলো। অবশ্যই এই যখন মা এই নিউজটি যখন শুনলো, শোনার পর সে কি করলো, কাউডলি মানে কেঁদে উঠলো। মানে এই কাজটা শেষ হওয়ার পরেই তো এই কাজটা শুরু হলো, শোনার পরেই কিন্তু এটা হলো। মানে একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আর একটা কাজ যখন শুরু হয়, তখন আমরা কি ব্যবহার করব, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। ঠিক আছে, আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর বাকি থাকে এই একটা, এই এটার আনসারটা তোমরা অবশ্যই একটু কি করবা, কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আবার আমি তোমাদেরকে বলতেছি, অ্যাজ সুন অ্যাজ কোথায় বসবে, একটা দুইটা কাজ থাকবে, একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে কি আরেকটা কাজ শুরু হবে। যেমন এরকম হতে পারে, কেমন, মনে করো তুমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই কি ট্রেনটি ছেড়ে দিল, তুমি তুমি ক্লাসে ঢুকতে না ঢুকতেই কি হলো, টিচার কি করলো, টিচার ক্লাসে প্রবেশ করলো। ঠিক আছে, এরকম বাক্যে কি ব্যবহার করা হয়, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়। তার পরবর্তী রুলসটা আমরা একটু খেয়াল করি, দেখো তার পরবর্তী রুলসটা হলো নো সুনার হ্যাড। সো এটা শুধু নো সুনার হ্যাড না, আমি যদি তোমাদেরকে একটু বলি, দেখো নো সুনার, নো সুনার হ্যাড, তারপরে থাকে হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড, আরো আছে কি স্কার্সলি হ্যাড। ঠিক আছে, স্কার্সলি হ্যাড, এই যে তিনটা বাক্য আছে, তারপরে কি বসবে, তারপরে একটা সাবজেক্ট থাকবে, ভার্বের কি থাকবে, থ্রি ফর্ম থাকবে। তারপরে এখানে কি বসবে, দেন অথবা হয়েন, অথবা কি বসবে, বিফোর বসবে, যে কোনো একটা বসবে। তারপরে সাবজেক্ট থাকবে, ভার্বের টু থাকবে। শেষ। এটা হলো একটা স্ট্রাকচার। এটা শুধু তোমাদের স্পেশাল ফ্রেজ ওয়ার্ডের জন্য না, এটা কি একটা কি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কমপ্লিটিং সেন্টেন্স এইখান থেকে প্রশ্ন আসে। সো এই যে নো সুনার হেড এর সাথে কি বসে, দেন বসে, নো সুনার হেড এর সাথে কি বসে, দেন বসে। বাকি থাকে কি হার্ডলি হ্যাড আর স্কার্টসলি হেড এর সাথে হোয়েনও বসতে পারে, বিফোরও বসতে পারে। আর এইখানে কি থাকবে, মানে স্পেশাল ফ্রেজ ওয়ার্ডে কি থাকবে একটু খেয়াল করো, দেখবা শুরুতে একটা গ্যাপ থাকবে, মানে শুরুতে কি থাকবে, গ্যাপ থাকবে। তারপরে কি থাকবে, সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বে থ্রি থাকবে, মাঝে দেখবা কি আছে, দেন হোয়েন অথবা কি বিফোর আছে, হোয়েন অথবা কি থাকবে, বিফোর থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্বে টু থাকবে। অর্থাৎ এক কথায় তুমি খেয়াল করবা, যদি কোন সেন্টেন্সের মাঝে যদি দেখো, একটু খেয়াল করো,
মানে কোন সেন্টেন্সের দুটা ক্লজ আছে, কয়টা ক্লজ আছে? দুটা ক্লজ আছে। দুটা ক্লজের মাঝে কি আছে? দেন যুক্ত আছে, হোয়েন যুক্ত আছে বা বিফোর যুক্ত আছে, তখন তুমি এখানে কি নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড বা স্কার্টসলি হ্যাড দিয়ে দিবা। অবশ্যই তুমি তারপরেরটা খেয়াল করবে, এই যে দেন, হোয়েন, বিফোরের পর খেয়াল করবা ভার্বের কি আছে, ভার্বের টু ফর্ম আছে কিনা, মানে সাবজেক্ট প্লাস ভার্বের টু আছে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে কিনা। ঠিক আছে, তখনই আমরা এখানে কি বসাবো? নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড অথবা কি স্কার্টসলি হ্যাড, যদিও এগুলা কি গ্যাপের মাঝে কি থাকবে? দেওয়া থাকবে। সো দেখো একটু খেয়াল করো, আরেকটা তোমরা একটু কনফিউশনে পড়ে যাবা, যে সেটা হলো যে দেন থাকলে তো আমরা উড রেদার ব্যবহার করি, দেন থাকলে আমরা কি করি? উড রেদার ব্যবহার করি। বাট সেইখানে যখন দেনটা বসে সেটা কিন্তু একটা ক্লজ থাকে, দুটা ক্লজ থাকে না, সেখানে কি থাকে? একটা ক্লজ থাকে, এবং উড রেদারের পর ভার্বের বেস ফর্ম দেয়া থাকে। ঠিক আছে, তো এইখানে কিন্তু সেই নিয়মটা না, স্ট্রাকচারটা পুরোটাই আলাদা। দেখো একটু খেয়াল করো, দ্য স্টুডেন্টস ওয়ার লোটারিং ইন দ্য করিডোর, মানে করিডোরে তারা কি করতেছে? গোলমাল করতেছিল। ডেজ দে সিন দ্য টিচার, যখনই তারা টিচারকে দেখলো, দেন দে ইন্টার দ্য ক্লাসরুম, তখনই তারা কি করলো? ক্লাসরুমে প্রবেশ করলো। মানে দেখো এটাও কিন্তু সেম ওই যে অ্যাজ সুন এস এর মতো, মানে একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ শুরু হওয়া। যখনই তারা কি করলো? টিচারকে দেখলো, যখনই তারা কি করলো? মানে টিচারকে দেখলো, তখনই তারা কি ক্লাসরুমে প্রবেশ করলো। দেখো তো এইখানে কি আছে? এই যে ভার্বের থ্রি দেওয়া আছে, ঠিক আছে, আর এই পাশে কি আছে? সাবজেক্ট প্লাস ভার্বের টু আছে, এটা হলো কি? ভার্বের টু, এটা হলো কি? সাবজেক্ট। মাঝে কি আছে? দেন আছে। তাহলে অবশ্যই আমরা এখানে কি দিয়ে দিব? নো সুনার হ্যাড। ঠিক আছে, এখানে আমরা কি দিয়ে দিব? নো সুনার হ্যাড। তারপরে একটু খেয়াল করো, ডেজ ডায়মন্ড জাম্পড আপন দ্য টেবিল, দেন দ্য লাইট ক্যান্ডেল ফেল অন দ্য পেপারস। একটু খেয়াল করো, আমি যদি এখানে খেয়াল করি, দেখো সাবজেক্ট আছে, ভার্বে থ্রি আছে, ঠিক আছে, মাঝে কি আছে? দেন আছে, এবং দেনের পর কি আছে? সাবজেক্ট আছে, এবং কি ভার্বের এই যে দেখো ফেল অন, ফেল অন মানে পতিত হওয়া বা পড়ে যাওয়া, এটার প্রেজেন্ট ফর্ম হলো ফল অন। ঠিক আছে, ফল অন এটা একটা ফ্রেজাল ভার্ব। তো পতিত হওয়া, এটা কি? ভার্বে টু দেওয়া আছে, তাহলে কি? সাবজেক্ট প্লাস ভার্বে টু আছে, মাঝে কি আছে? দেন আছে, তাহলে আমরা এখানে কি আনসার দিয়ে দেব? নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। ঠিক আছে, এখন যদি এখানে কি থাকতো? বিফোর বা হোয়েন থাকতো, তখন আমরা স্কার্টসলি হ্যাড দিয়ে দেবো। অবশ্যই এগুলা কিন্তু তোমাদের যে বক্স থাকবে, বক্সের মাঝে কিন্তু দেয়া থাকবে, যেটা দেয়া থাকবে তোমরা সেটাই কিন্তু আনসারে বসাই দিয়ে দিবা। ঠিক আছে, আশা করি তোমরা এটা কি বুঝতে পারছো। চলো বাকি রুলসটা আমরা একটু দেখি নেই। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বা হোয়াটস ডট ডট লাইক, এটা কোথায় বসবে? মানে এক কথায় এর অর্থটা হলো এমন, মানে দেখতে কেমন। হোয়াট ডাজ লুক লাইক মানে এটি দেখতে কেমন। এই যে গ্যাপটা দেখতেছো, এই গ্যাপের মাঝে একটা কি বসে? নাউন বসে। মনে করো নাউনটা কি হতে পারে? টেবিল। আমি মনে করলাম টেবিল, মানে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াট ডাজ টেবিল লুক লাইক, মানে টেবিলটা দেখতে কেমন। এখন মনে করো এখানে কি আছে? পেন আছে, পেন দেয়া থাকলো। হোয়াট ডাজ পেন লুক লাইক মানে কলমটি দেখতে কেমন। ঠিক আছে, এর আনসার মানে বাংলা মিনিংটা হলো দেখতে কেমন। এখন তোমরা যে কাজটা করবা, যখন দেখবা কোন একটা সেন্টেন্সে দুইটা গ্যাপ দেওয়া আছে, মাঝে একটা নাউন আছে, নাউন এটা তোমার মানে তুমি যদি নাউনটা না বুঝো তাহলে বুঝবা কি? মাঝে একটা কি ওয়ার্ড দেওয়া আছে, মানে একটা শব্দ দেওয়া থাকবে। ঠিক আছে, একটা ওয়ার্ড থাকবে যেটা কি নাউন। অবশ্যই তারপরে কি দেখবা? আরেকটা গ্যাপ। মানে যখনই তুমি দেখবা দুইটা গ্যাপ আছে, তখনই তুমি কি বসাবা? হোয়াট ডাজ লুক লাইক। তখনই তুমি কি বসাবা? হোয়াট ডাজ লুক লাইক। যেমন দেখো ডটার মানে তার মমকে বলতেছে মম অ্যান্ড অ্যালবার্টস ড্যাশ অ্যান্ড অ্যালব্রেট্রস ড্যাশ, মানে এখানে দেখো দুইটা গ্যাপ কিন্তু আছে, এখানে কি আছে? দুইটা গ্যাপ আছে। তাহলে আমি এখানে কি দিয়ে দিব? হোয়াট ডাজ, এখানে দিয়ে দিতে পারি হোয়াট ডাজ, তারপরে কি এখানে কি দিয়ে দিব? লুক লাইক। তোমরা যখন একটু খাতায় যখন আনসার করবা, তখন কিভাবে আনসার করবা? এরকম ভাবে আনসার করবা, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। ঠিক আছে, অবশ্যই এইখানে তোমাদের ডট ডট দিতে হবে, কারণ দুটা গ্যাপ। এখন মনে করো কনফিউজ, মানে দুটাই দেওয়া আছে, বক্সের মাঝে দুটাও দেওয়া আছে, হোয়াট ডাজ লুক লাইক এবং কি হোয়াটস ডট ডট লাইক। তখন তুমি দেখবা সেন্টেন্সে কি দুটা বাক্যই থাকবে, দুটা গ্যাপ দেওয়া। সো তুমি যে কোনো একটাই বসাই দিয়ে দিবা। যেমন দেখেন রিয়াজ বলতেছে ডেস ফ্রোজেন মাউন্টেন পিক, মানে ফ্রোজেন মাউন্টেন পিক দেখতে কেমন। তাহলে দুটা গ্যাপ আছে, তাহলে তুমি এখানে কি দিতে পারো? হোয়াটস লাইক, বা যে হোয়াট ডাজ লুক লাইক দিলেও কিন্তু হয়ে যাবে, হোয়াটস লাইক। তারপরে দেখো এখানে কি আছে? ব্যালকনি।
ড্যাশ দ্য ব্যালকনি, দুইটা গ্যাপ আছে, তাহলে কি করবা, হোয়াট ডাজ লুক লাইক দিয়ে দিবা। ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ, মানে দেখো দুইটা গ্যাপ দেওয়া আছে, সো এখানে কি হোয়াট ডাজ লুক লাইক দিয়ে দিবা। তারপরে ড্যাশ অনেস্টি ড্যাশ, মানে দুইটা গ্যাপ আছে, তাহলে তুমি এখানে কি করবা, যখনই তুমি দুইটা গ্যাপ দেখবা তখনই তুমি কি দিয়ে দিবা, হোয়াট ডাজ লুক লাইক অথবা কি হোয়াটস ডট ডট লাইক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী রুলসটা দেখবো। এখন আমরা দেখবো যে উড ইউ মাইন্ড, মানে উড ইউ মাইন্ড কখন বসবে, মানে উড ইউ মাইন্ডটা কখন ব্যবহার করতে হবে, মানে ইউজ অফ উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের বাংলা হলো আপনি কি কিছু মনে করবেন, মানে তুমি কাউকে বলতেছো আপনি কি কিছু মনে করবেন, মানে কোনো কিছু বলার জন্য। মনে করো তুমি পড়তে সময় তোমার একটা বই নেই, তো তখন তোমার ফ্রেন্ডরে বলতেছো আচ্ছা আমি তোর বইটা যদি নেই তুই কি কিছু মনে করবি, মানে এরকম যখন বাংলা অর্থ দিবে। এখন উড ইউ মাইন্ডটা কোথায় বসবে, মনে করো শুরুতে গ্যাপ থাকবে, একটা কি থাকবে, শুরুতে গ্যাপ থাকবে, তারপরে কি থাকবে, ভার্বের আইএনজি থাকবে। ঠিক আছে, শুরুতে গ্যাপ থাকবে, ভার্বের আইএনজি থাকবে, এবং লাস্টে কি থাকবে, লাস্টে থাকবে প্রশ্নবোধক চিহ্ন। তখন তুমি কি বসাবা, উড ইউ মাইন্ড বসাবা। তখন কি বসাবা বলতো, উড ইউ মাইন্ড। ঠিক আছে, উড ইউ মাইন্ড, তখন তুমি কি বসাই দিবা, উড ইউ মাইন্ড। এখন বলো এই উড ইউ মাইন্ডের জায়গায় আরেকটা জিনিস বসে, সেটা হলো কি, হোয়াটস হোয়াটস ইট লাইক। ঠিক আছে, এটা মাঝে মাঝে দেখা যায় এই অডিও মাইন্ড যেখানে বসে হোয়াটস ইট লাইকও কি সেখানেই বসে। মানে এক কথায় শুরুতে গ্যাপ আছে, তারপরে কি ভার্বের আইএনজি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। শুরুতে গ্যাপ, তারপরে কি ভার্বের আইএনজি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তখন কি বসবে, অডিও মাইন্ড অথবা কি হোয়াটস ইট লাইক। তাহলে একটু খেয়াল করো, দেখো কাউকে কোনো কিছু করতে বলার জন্য ভদ্র রীতি অনুযায়ী উড ইউ মাইন্ড প্লাস ভার্বের আইএনজি বা ডু ইউ মাইন্ড প্লাস ভার্বের আইএনজি এটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, দেখো এখানে একটু খেয়াল করো, দ্য রুম অ্যাপিয়ার্স টু বি সফোকেটিং ড্যাশ ওপেনিং দ্য উইন্ডোজ। দেখো শুরুতে একটা কি আছে, গ্যাপ আছে, শুরুতে কি আছে, গ্যাপ আছে, তারপরে কি আছে, ভার্বের আইএনজি আছে, তারপর লাস্টে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন। সো আমি এখানে কি বসাই দিব, উড ইউ মাইন্ড। ঠিক আছে, এখানে কি আনসার হবে, উড ইউ মাইন্ড। তারপরে বাক্যটা একটু খেয়াল করো, আই ক্যান নট ক্যারি দ্য বক্স অন মাই ব্যাগ, মানে আমি আমার ব্যাগে কি করতে পারতেছি না, এটা ক্যারি করতে পারতেছি না বক্সটা। ডেস টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, মানে বক্সটাকে কি রুমে নিয়ে গেলে আপনি কি কিছু মনে করবেন। দেখো শুরুতে গ্যাপ আছে, শুরুতে কি আছে, গ্যাপ আছে, তারপরে কি আছে, ভার্বের আইএনজি আছে, কিন্তু ভার্ব প্লাস আইএনজি আছে, লাস্টে কি আছে, প্রশ্ন, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। সো এখানে আমরা কি বসাই দিব, উড ইউ মাইন্ড অথবা কি হোয়াটস ইট লাইক, যেটা যেটা গ্যাপে দেয়া থাকবে সেটাই বসাই দিবা। ঠিক আছে, উড ইউ মাইন্ড, যেটা গ্যাপে দেয়া থাকবে, যদি উড ইউ মাইন্ড দেয়া থাকে তাহলে তুমি উড ইউ মাইন্ড বসাবা, যদি হোয়াটস ইট লাইক থাকে তাহলে তুমি কি করবে, হোয়াটস ইট লাইকটা বসাই দিয়ে দিবা। সো আশা করি এই রুলসটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা একটু পরবর্তী রুলস গুলো একটু খেয়াল করি। দেখো আমাদের সর্বশেষ মানে ডিয়ার এবং কি ইট এর ব্যবহারটা আমাদের ভালো করে জানতে হবে। তোমাদেরকে যদি আমি বলে থাকি যে ডিয়ার এবং ইট থেকে তোমাদের স্পেশাল ফ্রেজ ওয়ার্ডে অবশ্যই কি আসবে, প্রশ্ন আসবে, বিশেষ করে ডিয়ার ইট, মানে কোন জিনিসগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আমি যদি বলি তোমাদেরকে এইগুলো থাকবে, যেমন মাস্ট বি ডিয়ার থাকবে, তারপরে কি ইট থাকবে, তারপরে কি থাকবে, হ্যাভ টু থাকবে, তারপরে কি থাকবে, হ্যাড বেটার থাকবে। ঠিক আছে, হ্যাড বেটার কি থাকবে, এই চারটা মাস্ট বি থাকে, এই চারটা কি থাকবে, মাস্ট বি থাকবে। আরেকটা আছে ওয়াজ ব্রন, এই মনে করো যে পাঁচটা আছে না, এই পাঁচটা মাস্ট বি তোমাদের থাকবে। সো এখন বাকিগুলা কি হতে পারে, অ্যাকশনস হতে পারে, অ্যাজ সুন অ্যাজ হতে পারে, বা তোমার কি উড ইউ মাইন্ড থাকতে পারে, হোয়াটস ইট লাইক থাকতে পারে। ঠিক আছে, অনেক সময় অনেকটা থাকতে পারে। সো এই যে পাঁচটা, এই পাঁচটা যে টাইপটা আছে, পাঁচটা টাইপ কখন বসে, কোন জায়গায় বসে, এই পাঁচটা ওয়ার্ড গুলা কোন জায়গায় বসে, এটা খুব ভালো করে তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, দেখো আমরা এখন ইট এর ব্যবহারটা একটু জেনে নিব। ঠিক আছে, আমরা আগে প্রথমে দিয়ার এর ব্যবহারটা একটু দেখে নিই। এখন দিয়ারটা কোথায় বসে, দিয়ার কোথায় বসে, কোথাও কোনো কিছু আছে বা থাকা অর্থে, মানে কোথাও কোনো কিছু আছে, আছে বা থাকা অর্থে। ঠিক আছে, কোথাও কোনো কিছু আছে বা থাকা অর্থে আমরা কি ব্যবহার করব, দিয়ার ব্যবহার করব। মনে করো
যে তোমার গ্রামে কি আছে, একটা স্কুল আছে, তখন আমরা তখন আমরা কি ব্যবহার করব, দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার প্লেস। তোমার গ্রামে 3টা স্কুল আছে, তখন আমরা কি বলবো, দেয়ার আর 3 স্কুল ইন আওয়ার প্লেস। সো এই দেয়ার এবং হিয়ার কখনো সাবজেক্ট হয় না, ঠিক আছে? দেয়ার এবং হিয়ার কখনো সাবজেক্ট। যদি আমি এখানে একটু বলি, দেখো, দেয়ার আর টু স্কুল ইন আওয়ার প্লেস, ঠিক আছে? এই বাক্যটা একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, দেখো এই দিয়ার এবং হিয়ার, ঠিক আছে? এখানে হিয়ারও বসতে পারে। দিয়ার এবং হিয়ার কখনো কি সাবজেক্ট হিসাবে বসে না, মানে সাবজেক্ট হয় না। এদের পরে কি বসে, ভার্ব বসে। ভার্বের পর যেটা থাকে সেটা হলো সাবজেক্ট। দেখো এখানে টু স্কুল, এখানে কি দেওয়া আছে, টু স্কুল, তাই এখানে আর হয়েছে। যদি একটা স্কুল থাকতো তাহলে আমরা এখানে ইজ দিতাম, ঠিক আছে? অর্থাৎ কোথাও কোনো কিছু, এক কথায় মনে রাখবা যে কোথাও কোনো কিছু আছে বা থাকা অর্থে আমরা কি বসাবো, দিয়ার বসাবো। দেখো, কোথাও কোনো কিছু আছে বা ছিল প্রকাশ করার জন্য আমরা দিয়ার দিয়ে বাক্য শুরু করি। এই ধরনের দিয়ারকে ইন্ট্রোডাক্টরি বা প্রিপারেটরি দিয়ার বলা হয়, ঠিক আছে? মানে সূচনাকারী বাক্য বলা হয়। দিয়ারকে কি বলা হয়, সূচনাকারী ওয়ার্ড, ঠিক আছে? দেখো একটু খেয়াল করে, এই যে একটা দেওয়া আছে, প্যারা দেওয়া আছে, দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার প্লেস, মানে আমাদের গ্রামে কি একটা নদী আছে, একটা নদী আছে। নদী আছে অর্থ বোঝাচ্ছে, তাই এখানে কি হয়েছে, দিয়ার। তারপরে দেয়ার আর সো মেনি ফিশেস ইন দ্য রিভার, মানে ওই নদীতে কি আছে, অনেক মাছ আছে। দেখো সো মেনি ফিশেস, একটু খেয়াল করো, এখানে কিন্তু ইজ হয়েছে, কারণ কি, দেখো এই যে নাউনটা, এখানে কি নাউনটা হলো কি সিঙ্গুলার, তাই এখানে কি হয়েছে, ইজ হয়েছে। বাট এইখানে দেখো সো মেনি ফিশেস, এইখানে নাউনটা কি, মূলত নাউনটা হলো এখানে প্লুরাল, তাই এখানে কি হয়েছে, আর হয়েছে। তাহলে দেয়ার আর সো মেনি ফিশেস ইন দ্য রিভার, মানে কি নদীতে কি আছে, প্রচুর পরিমাণে মাছ আছে, মানে মাছ আছে বোঝাতে এখানে কি হয়েছে, দেয়ার আছে। তারপরে দেয়ার আর সো মেনি ফ্যামিলিজ, মানে অনেক পরিবার আছে, হু কেটস দিস ফিশ এন্ড সেল দেম ইন দ্য লোকাল মার্কেট এন্ড আর্ন দেয়ার লাইভহুড, ঠিক আছে? মানে এখানে বলছে যে এখানে অনেক পরিবার আছে যারা কি করে, এই মাছগুলোকে ধরে এবং কি করে এগুলোকে বিক্রি করে লোকাল মার্কেটে, স্থানীয় মার্কেটে, এবং কি উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করে, ঠিক আছে? এই দেখো অনেক কি পরিবার আছে, অনেক কি আছে, পরিবার আছে, আছে বোঝাতে এখানে কি হয়েছে, দিয়ার বসেছে। সো এটা আশা করি বুঝতে পারছো। চলো আমরা একটু বোর্ড কোশ্চেন গুলা একটু খেয়াল করি। দেখো এটা কোথায় আসছে, যশোর বোর্ড 2017 সালে। যশোর বোর্ড 2017 সালে। ইন মডার্ন টাইমস, মানে আধুনিক সময়ে, দেশ হ্যাজ বিন আ গ্রেট চেঞ্জ, মানে এখানে কি হয়েছে, অনেক ধরনের পরিবর্তন হয়েছে, একটা বিশাল পরিবর্তন হয়েছে। ইন দ্য অ্যাটিটিউড অফ ম্যান রিগার্ডিং সুপারজিয়াস বিলিফ, মানে তাদের যে আত্মবিশ্বাস আছে, এই বিশ্বাসের একটা কি হয়েছে, বিভিন্ন ধরনের অ্যাটিটিউডের আচার আচরণের দৃষ্টিভঙ্গির কি হয়েছে, তোমার একটা বিশাল পরিবর্তন হয়েছে, মানে বিশাল পরিবর্তন আছে, মানে এখানে আছে বোঝাচ্ছে, তাই এখানে আমরা কি ব্যবহার করব, দিয়ার ব্যবহার করব, দিয়ার হ্যাজ বিন। তারপরে একটু খেয়াল করো, ডেজ লিভড আ ওয়াইজ ম্যান বাট হি ওয়াজ নট ওয়েল নোন এট অল, মানে এখানে একটা কি বাস করতো, জ্ঞানী মানুষ বাস করতো, বাট সে কি মোটেও কি ছিল না, পরিচিত ছিল না। তাহলে বাস করতো, মানে এখানে কি বাস করতো, তাহলে আমি এখানে কি দিব, দেয়ার লিভড, মানে এখানে কি দেয়ার লিভড আ ওয়াইজ ম্যান, মানে এখানে একটা কি, মানে একটা জ্ঞানী মানুষ বাস করতো বা জ্ঞানী মানুষ আছে, ঠিক আছে? এরকম ভাবেও বাক্যগুলো আসে, দেখো এই যে এরকম ভাবে থাকে, ওয়ান্স দেয়ার লিভড, ওয়ান্স দেয়ার লিভড আ কিং, ঠিক আছে? এরকম কিন্তু বাক্য থাকে, মানে অতীতের বোঝাতে, মানে একদা এক কি ছিল, রাজা ছিল, একদা এক কি ছিল, রাজা ছিল, বা একদা এক জ্ঞানী ব্যক্তি ছিল। যখন এরকম ছিল বা আছে অর্থ দিবে, তখনই আমরা কি ব্যবহার করব, দিয়া। তারপরে বাক্যটা একটু খেয়াল করো, দেশ আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে অনেক ধরনের কি আছে, নদী আছে। দ্য রিভার্স অ্যাবাউন্ড উইথ প্লেন্টি অফ ফিশেস, মানে প্রচুর পরিমাণে মাছ দিয়ে কি পরিপূর্ণ নদীটা। এটা আসছে তোমার বরিশাল বোর্ড 2017 সালে। সো এখানে কি বলছে, দেয়ার আর মেনি ফিশেস, মানে এখানে অনেক ধরনের কি আছে, মাছ আছে। সরি, দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক কি আছে, নদী আছে, অনেকগুলো নদী আছে। যেহেতু আছে অর্থ দিচ্ছে, তাই এখানে কি হবে, দেয়ার হবে। আশা করি তোমরা দেয়ারের যে বিষয়টা, এটা খুব ভালোভাবে বুঝতে পারছো।
তার পরবর্তীতে আমরা যাই, দেখো তার পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হলো ইউজ অফ ইট। ইটটা কোথায় ব্যবহার করা হয়? এই ইটটাকেও বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট, ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি ইট মানে সূচনাকারী বাক্য, এটাকে সূচনাকারী বলা হয়, কারণ ইট দিয়েও বাক্য সূচনা হয়। দেখো ইটকে যদি সময় বোঝায়, আবহাওয়া বোঝায়, তাপমাত্রা বোঝায় বা দূরত্ব প্রকাশ করতেও কি ব্যবহার করা হয়? ইট ব্যবহার করতে হয়। যেমন দেখো ডেশ ইজ 10 মাইলস ফ্রম হিয়ার, মানে এইখান থেকে কি 10 মাইল দূরত্ব, মানে এখানে কি দূরত্ব বোঝাচ্ছে, তাহলে কি ইট ইজ 10 মাইলস, ঠিক আছে, ইট ইজ 10 মাইল, ইহা কি মানে 10 মাইল দূরত্ব এখান থেকে। তারপরে ডেশ ইজ আ উইন্টার মর্নিং, এটা কি একটা শীতকালের সকাল বোঝাচ্ছে, মানে এটা কি আবহাওয়া বোঝাচ্ছে, তাই এখানে কি হবে? ইট হবে, এখানে কি হবে? ইট হবে। এখন আরেকটা জিনিস হতে পারে, যদি মনে করে এই যে এরকম থাকে অ্যাফেয়ার্স সিমস, এই যে ডে অ্যাফেয়ার্স সিমস এর শুরুতে যদি গ্যাপ থাকে তখন আমরা কি বসাবো? ইট অ্যাফেয়ার্স ইট সিমস, ঠিক আছে, ইট অ্যাফেয়ার্স ইট সিমস। আবার এইখানে আরেকটা পার্থক্য আছে, যদি একটু দেখো এই সিমস এর পর যদি কি থাকে? টু বি ভার্ব থাকে, মানে টু বি থাকে, টু বি ভার্ব থাকে, তখন আমরা এখানে কি বসাবো? দিয়ার বসাবো, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। মানে অ্যাফেয়ার্স এবং সিমস এর ক্ষেত্রে ইট বসবে, বাট যদি দেখো এই সিমস এর ক্ষেত্রে কি আছে? টু বি দেওয়া আছে, তখন আমরা কি ব্যবহার করব? দিয়ার ব্যবহার করব। এই ছিল আমাদের কি স্পেশাল ফ্রেজেস এন্ড ওয়ার্ডের যে কয়টা টাইপ, মানে যেগুলা সব থেকে বেশি আসে, মানে একটা ক্লাসে তোমাদেরকে আমি সবগুলা কি রিভিশন টাইপের একটা কি ক্লাস নিয়ে দিলাম। সো আশা করি যদি তুমি এই ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে যে স্পেশাল ফ্রেজ ওয়ার্ড নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোন টাইপটা কখন বসাবা, এটা নিয়ে যদি একটু কনফিউজিং থাকে বা কনফিউশন থাকে, তাহলে তোমরা অবশ্যই কি করতে পারবা, আশা করি এখান থেকে বুঝতে পারবা। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই কি করবা? কমেন্টে জানিয়ে দিবা, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই থাকবে, সবাই কি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।